এই সরকার তো আমি দেখতে পাচ্ছি ডে বাই ডে তারা দেশকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের আমলে যেভাবে লুটপাট হয়েছে ঠিক একই চিত্র দেখতে পাচ্ছি অনেক জায়গায়। ঐক্য বা বন্ডিংয়ে যদি ফাটল ধরি, আমাদের মধ্যে যদি একটা অনৈক্য তৈরি হয়, তাহলে তো এখানে আবার স্বৈরাচার কায়েম হবে, আবার ফ্যাসিবাদ হবে, আবার বিদেশি শক্তিগুলো এখানে আমাদেরকে নিয়ে একটা খেলা খেলবে। আলটিমেটলি সবাই ক্ষতিগ্রস্ত হব। সরকারও এই জায়গায় জনগণের মাঝে আওয়ামী লীগের প্রশ্নে ক্লিয়ার কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত দিচ্ছে না। তো এটা নিয়ে একটা বড় ধরনের সন্দেহ সংশয়। রাজনীতির মাঠে শেষ বলে কোনো কথা নেই। আমাদের কোনো নেতাকর্মী কোনো চাঁদাবাজির সাথে যুক্ত না, কোনো দুর্নীতির সাথে যুক্ত না। কেউ যদি প্রমাণ দিতে পারেন যে গণ অধিকারের অমুক নেতা এই যে চাঁদাবাজির সাথে যুক্ত বা দুর্নীতির সাথে যুক্ত, আমরা সাথে সাথে নিজেরাই তাকে পুলিশের হাতে তুলে দিয়ে আসবো। এই জনগণ আওয়ামী লীগকেই ছাড়ে নাই, হাসিনাকেই ছাড়ে নাই। এই হাসিনার ধরেন যে কামান ট্যাঙ্ক গোলা বারুদের সামনে জনগণ বুক পেতে দিছে। এই সরকার তো একটা পানির মতো পাতলা সরকার। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনীতির সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি এবং দলীয় মুখপাত্র, একই সাথে ঠাকুরগাঁও 2 আসনের দলের মনোনীত প্রার্থী জনাব ফারুক হাসান। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ফারুক, একটু শুরুতে আমি জানতে চাই যে বর্তমান যে নির্বাচনের পরিবেশ, এটা আসলে আপনারা নির্বাচনের মোটামুটি একটা ডেটও দিয়েছে যে ফেব্রুয়ারিতে হবে, এই পরিবেশটাকে আপনারা কীভাবে দেখছেন? ধন্যবাদ। যারা বাণিজ্য প্রতিদিন দেখছেন এবং দেখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনের ডেট এখনও আসলে ঘোষণা হয় নাই, যেটা দিয়েছে নির্বাচনের একটা রোডম্যাপ মাননীয় প্রধান উপদেষ্টা গত 5ই আগস্ট যে আপনার ঘোষণাপত্রের অনুষ্ঠান, সেদিন তিনি ঘোষণা দিয়েছেন। তবে সেটা নিয়ে এখনও কিছুটা সন্দেহ সংশয় তো রয়েছে। তারপরেও যেহেতু আমরা আসলে নির্বাচনমুখী রাজনৈতিক দল, নির্বাচন করার উদ্দেশ্যেই রাজনীতি করি, দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, জনগণের অধিকার আদায়ে কাজ করার জন্য, সেই জায়গা থেকে আসলে নির্বাচনের সামগ্রিক যে পরিবেশ বা এনভায়রনমেন্ট যদি বলেন, এখন পর্যন্ত আমরা কার্যত পক্ষে সেভাবে আসলে দেখতে পাচ্ছি না। কারণ একটা নির্বাচন করার যে প্রিকন্ডিশন, যে পূর্ব শর্ত, সেই পূর্ব শর্তগুলো আসলে এই সরকার যদি নিশ্চিত করতে না পারে, তাহলে এই সরকারের যে ইতিমধ্যে ঘোষণা তারা দিয়েছেন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন তারা উপহার দেবেন, যে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে একটা সেরা নির্বাচন, এই সেরা নির্বাচন আসলে তারা কিভাবে উপহার দেবেন আই ডোন্ট নো। কারণ নির্বাচনী যে ধরনের পরিবেশ আসলে দরকার, এখন পর্যন্ত কার্যত পক্ষে তারা সেটা করতে পারে নাই। কারণ নির্বাচন ধরেন সরকারের ঘোষিত যে টাইম ফ্রেম বা যে রোডম্যাপ, যে ফেব্রুয়ারিতেই যদি নির্বাচন হয়, তাহলে এখন হাতে মাত্র 5-6 মাস টাইম আছে, 5 মাসের মতো। তাহলে এখন পর্যন্ত আপনি দেখেন নির্বাচনের আলামত কিন্তু সেভাবে আমরা লক্ষ্য করছি না। আবার এই নির্বাচন নিয়ে নানা রকম কথা, নানা রকম আলোচনা রাজনৈতিক দলগুলোর থেকেও ভিন্ন রকম বক্তব্য রয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে নির্বাচন কতটুকু তারা অবাধ সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার করতে পারবে এবং আসলে নির্বাচন কীরকম হবে, এটা নিয়ে একটা সংশয় সন্দেহ কাজ করছে আর কি রাজনৈতিক দলগুলোর মধ্যে। আপনারা আসলে মনে করতেছেন যে এখনও নির্বাচনের যেই সুষ্ঠু পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড যেটা বুঝে, সেই জিনিসটা এখনও হয় নাই? লেভেল প্লেইং ফিল্ড এটা আসলে আপনার তফসিল ঘোষণার পরেই শুরু হয়, কিন্তু আপনার সামগ্রিকভাবে একটা যে নির্বাচনী পরিবেশ, একটা যে ইলেকশনের একটা যে এনভায়রনমেন্ট, সেটা আমরা লক্ষ্য করছি না। যেমন ধরেন আগামী যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আসলে আওয়ামী লীগের পজিশনটা কী হবে? আওয়ামী লীগকে আদতে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না? যদি না পারে তাহলে কি হবে? কারণ এখন পর্যন্ত দেখেন সরকার ইজ নট ক্লিয়ার। এই সরকারের প্রধান উপদেষ্টা কিছুদিন আগেও একটা আন্তর্জাতিক গণমাধ্যমে আপনার সাক্ষাৎকারে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই, আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ অস্থায়ী একটা নিষেধাজ্ঞা দিয়েছে কার্যক্রমে। তার সরকারের ভিতরে আসলে কি আছে, সরকারের ভিতরের চিন্তাটা কি আওয়ামী লীগকে, উই আর নট ক্লিয়ার। এবং সরকারও এই জায়গায় জনগণের মাঝে আওয়ামী লীগের প্রশ্নে ক্লিয়ার কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত দিচ্ছে না। তো এটা নিয়ে একটা বড় ধরনের সন্দেহ সংশয়। আওয়ামী লীগ যেহেতু বিগত সময়ে যেভাবেই হোক তারা 3 টার্ম সরকারে ছিলেন, লিগালি কিংবা ইলিগালি। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের পজিশনটা আগামী জাতীয় নির্বাচনে কী হবে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং এই জায়গায় যদি সরকার ক্লিয়ার কোনো স্টেটমেন্ট জনগণের সামনে হাজির করতে না পারে, এটাও কিন্তু আমাদের জন্য একটা ওয়ান কাইন্ড অফ মেসেজ। এই জন্য আমরা বলছি
যে আসলে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ব্যানারে জনগণ তো সেই রাজনীতিকে ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে, জনগণ তো এই রাজনীতি আর দেখতে চায় না। তো সেই জায়গায় সরকার যদি আসলে তাদের ভিতরে ভিন্ন কোনো মতলব থাকে, উদ্দেশ্য থাকে, এটা আসলে নির্বাচনের আগে আগে তারা হয়তো প্রকাশ করতে পারে। তো এই জন্যই বলছি যে রাজনীতির মাঠে শেষ বলে কোনো কথা নেই। পলিটিক্যাল মানে পরিস্থিতি কখন কি হয় উই ডোন্ট নো। এই সব কিছুর উপরেই আসলে আগামী জাতীয় নির্বাচন মানে ডিপেন্ড করে বা নির্ভর করে। তো সব দিক দিয়ে দেখি আসলে আরও যত দিন যাবে তত জিনিসগুলো খোলাসা হবে, পরিষ্কার হবে যে আসলে আমরা কোন দিকে কোন পথে ধাবিত হচ্ছি বা যাচ্ছি। গণ অধিকার পরিষদ আসলে নির্বাচনে কোন কৌশল অবলম্বন করছে? কারোর সাথে কি আপনারা জোট করছেন নাকি এককভাবে নির্বাচন আপনাদের যাওয়ার একটা? না, আমাদের যে নির্বাচনী কৌশল বলেন বা এখন পর্যন্ত আমাদের রাজনৈতিক যে দলীয় স্ট্যান্ড বা পজিশন, আমরা শিডিউল ঘোষণার আগ পর্যন্ত আমরা এককভাবেই প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের সামগ্রিকভাবে সারা বাংলাদেশে আমাদের যারা ক্যান্ডিডেট তারা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় সাংগঠনিক কাজ করছেন, প্রস্তুতি নিচ্ছেন, গণসংযোগ করছেন। মানে আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে চাই এখন। আর জোট মহাজোট বা নির্বাচনী এলাইয়ের প্রশ্নটা আসলে আফটার মানে শিডিউল ঘোষণার পরেই আমরা মানে সিদ্ধান্ত নিব যে আমরা বিএনপির সাথে জোটবদ্ধ হব নাকি জামাতের সাথে হব নাকি আমাদের নেতৃত্বেই আমরা অন্যান্য যে পার্টিগুলো রয়েছে, যে তরুণ নির্ভর বা তারুণ্য নির্ভর যে পার্টিগুলো রয়েছে তাদের সমন্বয়ে আমরা একটা মানে অ্যালায়েন্স করব। এটাও আমাদের ভিতরে ভাবনা আছে। তবে এটা এই মুহূর্তে না, এই মুহূর্তে ভাবনার মধ্যে আমরা সামগ্রিকভাবেই রাজনীতির মাঠে সব দিকেই আমাদের আলোচনা চলমান। আর আমরা আপাতত এককভাবেই প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রায় 1/2 শতাধিক আমরা ক্যান্ডিডেট ঘোষণা করেছি। আগামী এক সপ্তাহের মধ্যেই আমাদের দ্বিতীয় ধাপের আরও 100 ক্যান্ডিডেটের নাম আমরা ঘোষণা করব। আমাদের সেকেন্ড লিস্ট অলরেডি প্রস্তুত হয়েছে। এভাবে ধাপে ধাপে আমরা 300 আসনেই প্রার্থী ঘোষণা করব। এরপরে যেভাবেই হোক, যদি আমরা ধরেন যে আমাদের নেতৃত্বে একটা জোট করি, এখানে আমাদেরও এরকম একটা চিন্তা আছে যে আমাদের সমমনা আমাদের লাইনের যারা এরকম ইয়াং বেস যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তারা ছোট বড় হোয়াটএভার আমরা সবাইকে নিয়ে যদি বৃহৎ কিছু করতে পারি। জনগণ আসলে এরকমই কিছু চায়। হ্যাঁ, তৃতীয় শক্তি এই যে দীর্ঘদিন ধরে এদেশের জনগণ প্রত্যাশা করে আসছে, এটা কিন্তু এরকমই যে এই বৃহৎ শক্তিগুলোর বাইরে তো এরকম একটা চিন্তাও আছে। ভিন্নও হতে পারে, সেটা বিএনপি কেন্দ্রিক হতে পারে, আবার জামাতের সাথেও হতে পারে। এখন পর্যন্ত আসলে সময়ের এখন পর্যন্ত আমাদের তফসিলের আগ পর্যন্ত আমাদের এককভাবেই আমরা আগাবো এবং এককভাবে আমাদের নির্বাচনী প্রস্তুতি আমরা নিব। এটা আমাদের দলীয় যেটা বলছেন যে আপনারা ইতিমধ্যে প্রায় 1/2 দলের প্রার্থী ঘোষণা করেছেন। দেখলাম প্রথম দিন যেই প্রার্থী ঘোষণা করার পর আপনাদের একটা আসলে ব্যাপক দেখেছি, আপনাদের এক নেতা গাজীপুরের সেখানে আসলে অনেক কান্নাকাটি করেছে এবং সেখানে আপনাদের মনোনয়ন বাণিজ্য নিয়ে একটা কথা উঠেছে। নতুন ভাবে আপনারা প্রথম নির্বাচনে যাচ্ছেন, এই প্রথমেই যে আপনাদের বিষয়ে এইরকম একটা অভিযোগ আসলে সেটা আপনাদের? এটা আসলে সে তার আবেগের জায়গা থেকে কথাগুলো বলছে, কারণ সে আমাদের 2018 সালের সহযোদ্ধা, আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটিতে রাজনীতি করছে, অনেক মামলার শিকার হয়েছে, জেলে গেছে, রিমান্ডে গেছে। তা আবেগ থাকাটা স্বাভাবিক। আর একটা পলিটিক্যাল পার্টিতে একাধিক প্রার্থী থাকলে এরকম ঘটনা ঘটে। আর মনোনয়ন বাণিজ্যের যে কথা বলছেন এটা তো আসলে প্রশ্নই আসে না। বাণিজ্য কখন হবে? যখন আপনি মনোনয়ন দিবেন। এটা তো প্রাইমারি নাম ঘোষণা, নট নমিনেশন বা মনোনয়ন। নমিনেশন তো তখনই দেওয়া হবে যখন চূড়ান্ত হবে, আফটার তফসিল মানে ডিক্লারেশন। তফসিল ঘোষণার পরে তখন যখন আমরা মনোনয়ন দেবো বা নমিনেশন দেবো তখন এটা বললেও কিছুটা মানে মানা যায়। তো এখন তো প্রশ্নই আসে না, এখন তো জাস্ট প্রাইমারি নাম ঘোষণা হচ্ছে। কোনো কোনো আসনে আমাদের একাধিক ক্যান্ডিডেট আছে, সেখানে আমরা একাধিক প্রার্থীর নাম দিচ্ছি। আমরা বলেছি যে এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে। জোট করতে গেলে জোট না হোক, যদি এককভাবেও করি এমনও হতে পারে যেখানে একাধিক ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছি সে যদি ফাংশন এলাকায় না করতে পারে, সক্ষমতা দেখাতে না পারে, ওর থেকে আরেকজন ক্যান্ডিডেট আমাদের সক্ষমতা দেখাচ্ছে, এলাকায় মিটিং মিছিল, গণসংযোগ, জনগণের সাথে কানেক্টিভিটি, জনগণের সাথে কাজ করার যে একটা স্পিরিট সেটা সে দেখাচ্ছে, তাহলে তো আমরা যার নাম ঘোষণা ইতিমধ্যে করেছি তাকে রাখবো না, আমরা চেঞ্জ করব। তো সুতরাং ইটস নট ফাইনাল। আমরা বলেছি এটা হচ্ছে প্রাইমারি একটা ঘোষণা। তো এটা আমাদের ক্লিয়ার না। আমাদের যে মাহফুজ, আমাদের ছোটো ভাই, আমাদের সহযোদ্ধা 18 সাল থেকে আছে, সেটা সে আবেগ থেকে বলেছে, পরবর্তীতে বলেছে এবং আমরা তাকে অব্যাহতি দিয়ে এবং কারণ দর্শানোর নোটিশও দিয়েছি। সে উত্তর দিয়েছে, বলেছে আমি আসলে আবেগতাড়িত হয়ে কথাগুলো বলেছি এবং তার সেই বক্তব্যগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মানে সে আবার তার পদে বহাল থাকার জন্য আমাদের আবেদন করেছে। আমরা সেটা বিবেচনাধীন রেখেছি। আমরা হয়তো অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত নেব তার বিষয়ে। আপনার আসলে দীর্ঘ এই যে আন্দোলন সংগ্রামে আসলে বিএনপির সাথে আপনাদের খুব ভালো একটা অ্যালায়েন্স ছিল। মাঝখানে দেখেছি আপনাদের দলের প্রধানের
উপরও বিএনপির কিছু লোক হামলা করেছে, পরে দেখলাম আপনাদের সাথে আবার এক ধরনের সেপারেশন, এখন আবার দেখছি নতুন করে তাদের সাথে বিভিন্ন মিটিং মিছিলে হচ্ছেন। এটার আসলে কারোর সাথে আমরা তো আসলে ওই প্রেমের সম্পর্ক না আমাদের, যে ওই বিচ্ছেদ হয়ে গেল বা ওই কী বলে ওটাকে মানে কাট অফ হয়ে গেল। আমাদের বক্তব্য হচ্ছে আমরা বিএনপির সাথে 5ই আগস্টের আগে দীর্ঘদিন আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, আমরা একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। একই সাথে দেখবেন জামাত, ইসলামী আন্দোলন, ওরাও কিন্তু আন্দোলন করেছে। আমরা 40-42টা দল যুগপথ আন্দোলন করছে একসাথে। এর পাশাপাশি জামাত, বিএনপি সবাই আন্দোলনে আমরা ছিলাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। 5ই আগস্টের পরে আমাদের ধরেন যে সবার সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিএনপির সাথে, জামাতের সাথে। আমরা জামাতের সাথেও একাধিক মিটিং করেছি, ইসলামী আন্দোলনের সাথে, অন্যান্য দলগুলোর সাথেও, বিএনপির সাথেও একাধিক মিটিং হচ্ছে। কারণ আমাদের কথা হচ্ছে রাজনীতিতে আমাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন চিন্তা থাকবে, কিন্তু আমরা কারোর সাথে ওই বৈরিতা তৈরি করতে চাই না। সকলের সাথে সুসম্পর্ক, সকলের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে রাজনীতির মাঠে। কিন্তু নির্বাচনী মাঠে যখন আমরা ধরেন যে ওই আপনার ভোটের মাঠে যখন আমাদের ধরেন যে মার্কা নিয়ে বা যে জোটে নির্বাচন, তখন সেটা প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা হবে, কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আর আপনারা বলছেন যে হ্যাঁ, আমরা ধরুন যে বিএনপির যখন চাঁদাবাজির যে নিউজগুলো দেখি বা অন্যান্য যে নেতিবাচক নিউজ, আমরা প্রতিবাদ করি। আবার একই কাজ যখন এনসিপি করে বা অন্য দল করে, আমরা প্রতিবাদ করি। যে বিএনপির বিরুদ্ধে বলি বিষয়টা এমন না। আমাদের কথা হচ্ছে আমরা অন্যায়ের বিরুদ্ধে বলি, অনিয়মের বিরুদ্ধে বলি, 2 নম্বরের বিরুদ্ধে বলি। যেমন এই সরকারের বিরুদ্ধেও সরকারের অ্যাডভাইজাররা যখন এই যে কমিশন বাণিজ্য করে, এই 2 নম্বরই করে বা এরকম নানা রকম চাঁদাবাজের নিউজ আমরা দেখি, সমন্বয়ক দিয়ে আমরা একবার প্রতিবাদ করি। আমরা এটাও বলেছি যে আমাদের এই আন্দোলন সংগ্রামের ইতিহাস দীর্ঘ প্রায় 10 ইয়ার্সের। এই এত দীর্ঘ লড়াই করে আমরা এই পর্যন্ত আসছি। আজকে আমরা ঘোষণা দিচ্ছি আমাদের কোনো নেতাকর্মী কোনো চাঁদাবাজির সাথে যুক্ত না, কোনো দুর্নীতির সাথে যুক্ত না। কেউ যদি প্রমাণ দিতে পারেন যে গণ অধিকারের অমুক নেতা এই যে চাঁদাবাজির সাথে যুক্ত বা দুর্নীতির সাথে যুক্ত, আমরা সাথে সাথে নিজেরাই তাকে পুলিশের হাতে তুলে দিয়ে আসবো, যে এটা আমাদের দুর্নীতি বা ধরুন যে 2 নম্বরই করছে, ওরে এখনই গ্রেপ্তার করেন, এখনই, মানে আমাদের একবার স্ট্যান্ড পরিষ্কার। তো আমাদের নেতাকর্মীদের আমরা এই বার্তা দিয়েছি যে আমরা এই দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট বা এরকম কোনো ধরেন যে বেআইনি কাজের সাথে আমাদের যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। তো এখন বিএনপির যদি কোনো নেতা এ ধরনের কাজ করে, আমরা অবশ্যই প্রতিবাদ করব। প্রতিবাদ করা মানে এই নয় যে আমরা বিএনপির ধরেন যে একবারে বৈরী বা এগনেস্টে, বা জামাতের যদি কেউ করে আমরা সেটারও প্রতিবাদ করি। অন্যায়ের প্রতিবাদ, অনিয়মের প্রতিবাদ, আমাদের বক্তব্য হচ্ছে এই জায়গায় একবারে ক্লিয়ার। সেটা যে দলেই করুক, আমরা কাউকে ছাড় দেবো না। ইভেন আমাদেরও যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমাদেরও সমালোচনা ওনারা করবে, অসুবিধা নেই। এই যে আসলে বর্তমান যে 5 আগস্টের পরে যে রাজনীতি, এই রাজনীতিকে আসলে এখন দেখছি একজন আরেকজনের বিরুদ্ধে অনেক বেশি কথাবার্তা বলে, যেটা 5 আগস্টের আগে আপনারা সবাই এক ছিলেন। এটা কোনো সংঘাতপূর্ণ রাজনীতির দিকে যাচ্ছে কিনা পরিবেশটা, আপনি কি মনে করেন? না, এটা আসলেই একটা অ্যালার্মিং। আমাদের 5ই আগস্টের পরে আমাদের মধ্যে যে সৌহার্দ্য, যে বন্ধন থাকা দরকার ছিল, এটা আসলে অনেকটাই মলিন হয়ে গেছে, অনেকটাই এখন মানে একবারে একটা ভঙ্গুর অবস্থার মধ্যে। এটা আমি মনে করি যদি বেশি লিঙ্গারিং করে বা দীর্ঘায়িত হয়, তাহলে সামগ্রিকভাবে এটা আমাদের দেশ জাতির জন্য একটা মারাত্মক বিপজ্জনক পরিস্থিতি ডেকে আনবে। এখানে আসলে আমাদের রাজনীতি তো এখানে বিদেশিদের একটা অলিখিত হস্তক্ষেপ আছেই, এটা তো অস্বীকারের কোনো কারণ নেই। দেশি বিদেশি নানান চক্র, নানান এজেন্সি আমাদের মধ্যে ফাটল ধরানোর জন্য, আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করার জন্য প্রতিনিয়ত তারা কাজ করছে। তো এই জায়গায় বড় দলগুলোকে আসলে বেশি ভূমিকা রাখতে হবে। বিশেষ করে যেমন বিএনপি, আমরা বিএনপিকে বারবার বলেছি যে আপনারা বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় দল, নাম্বার 1, আপনাদের এই দায়িত্বটা বেশি, সবগুলো দলকে ঐক্যবদ্ধ রাখা, ইউনাইটেড রাখা বা একটা বন্ডিং তৈরি করা। এরপরে জামাতেরও দায়িত্ব আছে, আমাদেরও আছে, কিন্তু যে বড় দল তার দায়িত্বটা বেশি। আজকে যদি আবার এখানে ফ্যাসিবাদ কায়েম হয়, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বড় দল হিসেবে, তারপর হবে জামাত, তারপর হবো আমরা। তো সুতরাং বড় দল যেমন পসিবিলিটি আছে, সুবিধা আছে, আবার লায়াবিলিটি আছে, অসুবিধাও বেশি আছে। তো এই জায়গায় এটা বিএনপিকে বুঝতে হবে। তো এই ঐক্য বা বন্ডিংয়ে যদি ফাটল ধরে, আমাদের মধ্যে যদি একটা অনৈক্য তৈরি হয়, তাহলে তো এখানে আবার স্বৈরাচার কায়েম হবে, আবার ফ্যাসিবাদ হবে, আবার বিদেশি শক্তিগুলো এখানে আমাদেরকে নিয়ে একটা খেলা খেলবে, আলটিমেটলি সবাই ক্ষতিগ্রস্ত হব। তো সেই দিকটা বিবেচনা করে আমাদের যে কোনো মূল্যে সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও আমাদের ইউনাইটেড থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, না হলে আমরা কিন্তু সবাই আবার বিপদের দিকে ধাবিত হব। আপনি একটু শুরু থেকে একটু বলছিলেন যে আসলে আওয়ামী লীগকে সরকার ওইভাবে নিষিদ্ধ করে নাই, তাদের কার্যক্রম কিছু নিষিদ্ধ করেছে। এখন এই যে আওয়ামী লীগ বললেন যে কার্যক্রম নিষিদ্ধ করেছে, অন্যভাবে করে নাই, কোনো কারণে যদি আওয়ামী লীগ ছাড়াই আপনার এই নির্বাচনটা হয়, সেক্ষেত্রে আসলে এটা কতটুকু অংশগ্রহণমূলক হবে বলে আপনি মনে করেন? আওয়ামী লীগ তো একটা ফ্যাসিবাদী শক্তি, তাদের নিয়ে ইলেকশন তো প্রশ্নই আসে না।
তাকে আপনি কিভাবে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে কাউন্ট করেন? এটা তো আসলে আপনি এখন তাকে নিষিদ্ধ করেননি। এটা আমি না, জনগণ নিষিদ্ধ করছে। জনগণ কর্তৃক তারা নিষিদ্ধ না, জনগণ কর্তৃক তারা মানে বাংলাদেশ থেকে বিতাড়িত। এখন সরকার জনগণের সেই ডিমান্ড যদি বাস্তবায়ন করতে না পারে, এটা জনগণের ব্যর্থতা না, সরকারের ব্যর্থতা। এই জন্য জনগণ কিন্তু সেই সরকারকে ছাড় দেবে না। জনগণ তো 5ই আগস্টে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, বাংলাদেশ থেকে উৎখাত করছে, বিতাড়িত করছে। সরকারের উচিত ছিল যেদিন তারা চেয়ারে বসছে ওদিনেই তাদের নিষিদ্ধ মানে আনুষ্ঠানিকভাবে জনগণের সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ দেওয়া, কিন্তু সরকার সেটা করতে পারে নাই বা কোনো এক অজানা কারণে করে নাই। তো সেই জায়গা থেকে সরকারের যদি ভিন্ন মতলব থাকে, চিন্তা থাকে, জনগণ ছেড়ে দিবে এত সোজা? এই জনগণ আওয়ামী লীগকেই ছাড়ে নাই, হাসিনাকেই ছাড়ে নাই। এই হাসিনার ধরেন যে কামান ট্যাঙ্ক গোলা বারুদের সামনে জনগণ বুক পেতে দিছে। এই সরকার তো মানে একটা মানে পানির মতো পাতলা সরকার, ছাত্র জনতাই নিয়ে আসছে। সুতরাং এরা যদি ওই ভিন্ন কোনো কুচিন্তা নিয়ে মনে করে থাকে আগামীতে ভিন্ন কিছু করার চিন্তা করবে, ওটা কিয়ামত পর্যন্ত পারবে না এরা। না, আপনি একটু মাঝখানে বলার চেষ্টা করছেন, বাট এটা ক্লিয়ার না। একটু আমি গতকাল এনসিপির জাতীয় যে যুব শক্তি তাদের সমাবেশ ছিল, ওখানে তাদের এক নেতা বলেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সম্ভব না, যদিও সরকার রোডম্যাপ দিয়েছে। আপনি কি তাই মনে করেন? আচ্ছা, গতকাল নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের জাতীয় নাগরিক পার্টির নেতা, সে যেটা বক্তব্য দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, মানে নির্বাচন কেন হবে না তার লজিক্যাল কোনো যৌক্তিক কারণ কিন্তু সে শো করতে পারে নাই, দেখাতে পারে নাই। কারণ আমরা আসলে দেখেন এই সরকারের প্রতি আমাদের যে অগাধ আস্থা, বিশ্বাস, যে ট্রাস্ট আমরা রেখেছিলাম, এই সরকার কি তার বাস্তবায়ন করতে পেরেছে? পারে নাই। এই সরকারের প্রতি আমাদের যেটা অন্ধ আনুগত্য ছিল যে এই সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, জনগণের ডিমান্ড বাস্তবায়ন করবে, কোন দল কী চাইলে ডাজেন্ট ম্যাটার। কারণ এই সরকার তো কোনো দলের না, সরকার জনগণের। জনগণ কী চাই, দ্যাট ইজ দ্য কনসার্ন এই সরকারের। কিন্তু এই সরকার গত 5ই আগস্ট ঘোষণাপত্র ঘোষণার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে আমি জনগণের না, আমরা নির্দিষ্ট একটা দলের। সেটা কার, এটা আপনারা ইতিমধ্যেই ক্লিয়ার। তো আমরা আসলে মানে যেটা এখন বলছি যে এই সরকারের এই মুহূর্তে ন্যূনতম কোনো স্ট্রেংথ বা স্টামিনা, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, যেটাই বলেন না কেন, কিচ্ছু নেই, কিছুই করতে পারবে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই সরকারের যে আমরা এই যে সংস্কার বা এটা সেটা যেগুলো বলছি, এই যে দীর্ঘ 1 মাস ঐক্যমত্য কমিশনে আলোচনা করলাম, মিটিং করলাম সবগুলো দল, এগুলো স্রেফ একবার পানিতে জলাঞ্জলি। কারণ ঘোষণাপত্রে একটারও রিফ্লেকশন হয় নাই। অন্যরা যেভাবে মানে কেউ চাইছে সেভাবে হয়েছে। তো এই সরকারের মাধ্যমে এটা কিভাবে সম্ভব? এখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে নির্বাচন হবে না, তো কি হবে? তাহলে এই সরকার মানে আনলিমিটেড ক্ষমতা থাকবে? এই সরকার তো আমি দেখতে পাচ্ছি ডে বাই ডে তারা দেশকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। জনগণের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন না করতে পারি, তাহলে এই সরকার যতদিন চেয়ারে থাকবে তত দেশ বিপজ্জনক পরিস্থিতির দিকে যাবে। নিঃসন্দেহে। তো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয়, নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো কথাকে আমি আসলে গুরুত্ব দিতে চাই না। এটা আমি ফান করে মাঝে মাঝে বলি যে ওই চীনের দুঃখ হুয়াংহো নদী, আর ওই জাতীয় নাগরিক পার্টির দুঃখ নাসিরউদ্দিন পাটোয়ারি। কারণ এ তো মাঝে মধ্যে এরকম উদ্ভট বক্তব্য দিয়ে আলোচনায় থাকতে চাই, মিডিয়ায় থাকতে চাই। এটা এর আগেও দেখছি আমরা, এই বাবরকে নিয়ে বক্তব্য নানান জায়গায়। তো সুতরাং নির্বাচন হবে না। হ্যাঁ, এই সরকার যদি সেই সক্ষমতা দেখাতে পারতেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারতেন, বলতে পারতেন এই 1 বছরে আমরা এই বিচার করেছি, এই সংস্কারের অগ্রগতি করেছি, আমরা এই যে জনগণ যা চেয়েছিল আমরা এতটুকু বাস্তবায়ন করতে পেরেছি, তাহলে আমরা হয়তো মানতে পারতাম যে ঠিক আছে, তার আরও কিছুদিন থাকুক। কিন্তু সুযোগ তো নাই। তো সেই জায়গা থেকে সরকারও আমার মনে হয় না যে তারা চালাতে পারবে, একবারে সুযোগ নেই। সরকার অ্যাডভাইজার যারা রয়েছে এরা যে যার মতো, অনেকে ইতিমধ্যে করাপশনে ব্যাপকভাবে যুক্ত হয়ে পড়েছে, অনেকের নামে নানা রকম দুর্নীতির অভিযোগ, কমিশন বাণিজ্যের অভিযোগ। তো এরকম একটা উপদেষ্টা পরিষদ দিয়ে এই সরকার কেমনে লিঙ্গারিং করবে? তার উপরে আবার দেখেন, প্রধান উপদেষ্টা যাদের উপরে ট্রাস্ট রেখে, আস্থা রেখে চেয়ারে বসেছিলেন এই ছাত্র তরুণদের উপরেই, তিনি মনে করেছিলেন এই তরুণরা ফ্রেশ, সৎ, এদেরকে দিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব, ঠিক না? তিনি কিন্তু বারবার বলেছেন আমার দেশের তরুণরা রক্ত ঝরিয়েছে দেশকে বিনির্মাণের জন্য, অনেক ত্যাগ স্বীকার করেছে, এরা আমাকে নিয়ে আসছে, আমরা একটা নতুন বাংলাদেশ জনগণকে উপহার দিতে চাই। একাধিক মানে আন্তর্জাতিক দেশীয় সেমিনারে সবাই তিনি বলেছেন। কিন্তু 3-4 মাস যাওয়ার পরেই তিনি দেখলেন আরে যাদেরকে আমি মানে দেখে মনে করেছিলাম যে এরা সৎ, দক্ষ, হ্যাঁ দেশপ্রেমিক, এরা তো হিতে বিপরীত, এরা দুর্নীতিবাজ, দুর্নীতির সাথে যুক্ত। এখন তো এটা একবারে মানে মারাত্মক, মানে একটা ড্যামেজিং একটা অবস্থা। এখন তো উপদেষ্টা এদের দেখতেই পারে না, মানে এখন তো মানে কি বলবো, একবারে তার ঠিক উল্টো চিন্তা। তো এদেরকে নিয়ে, এদের উপরে আস্থা রেখে এই ডক্টর মোহাম্মদ ইউনূস
মনে করেন যে লিঙ্গারিং করবে দীর্ঘদিন, এটা চিন্তায় আসে, প্রশ্নই আসে না। এই যে আমরা সাম্প্রতিক একটা সময় দেখেছি আপনাদের এই দলের প্রধান একটি কথা বলেছেন, সেটা হলো আসলে আগামী 20 বছরও ইসলামী দলগুলো আসলে ক্ষমতায় আসতে পারবে না। আপনি কি এই কথার সাথে একমত? এটা সে কেন বলেছে আমি জানি না, পুরো বক্তব্যটাও শুনি নাই, আমি মিডিয়াতে দেখছি হেডলাইন। এটা আসলে কে ক্ষমতায় আসবে না বা কে আসবে এটা জনগণ সিদ্ধান্ত নেওয়ার মালিক, জনগণ বলতে পারবে। এটা আমরা আসলে পলিটিক্যাল জায়গা থেকে বা রাজনৈতিক জায়গা থেকে আমরা আসলে কেউ বলার না। হ্যাঁ, ধরেন যে এই নির্বাচনে কে ক্ষমতায় আসবে, আমি কি বলতে পারবো যে বিএনপি আসবে বা জামাত আসবে বা আমরা আসবো? আমরা বলতে পারি জনগণ যাকে ভোট দেবে সে আসবে, এর বাইরে তো বলার সুযোগ নাই। আগামী 20 বছর 25 বছর আসতে পারবে না বা আসবে, এটা আসলে তার জায়গা থেকে সে কেন বলছে এটা সে হয়তো ব্যাখ্যা দিতে পারবে। পুরো বক্তব্যটা শুনলে হয়তো বোঝা যেত যে সে কোনো ধারাবাহিক মানে কোনো বক্তব্যের কারণে এটাকে রিলেট করছে কিনা। তাহলে আমি পুরোটা দেখি নাই বা শুনি নাই, শুনলে হয়তো আমি বলতে পারতাম আর কি সঠিক। জামাতের এক নেতা আজকাল বলেছেন যে আসলে এই নির্বাচন, তারা নির্বাচন চায়, নির্বাচন আসলে সিলেকশন চায় না। তো এরকম কোনো আলামত কি মনে হচ্ছে যে সরকার কাউকে সিলেকশন করতে চাচ্ছে নির্বাচন না করে? এটা আমি দেখলাম ডাক্তার তাহির সাহেব এই বক্তব্য দিয়েছে আজকে। তো এটা আসলে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে সরকারের যখন পজিশন, তারা তো একটা দিকে হেলে গেছে। তো এরকম যদি তারা হেলে পড়ে কোনো দিকে, তাহলে এই সরকারকে দিয়ে আসলে অবাধ সুষ্ঠু নির্বাচন কেমনে সম্ভব? এই জন্য হয়তো তারা বলেছে যে আমরা ইলেকশন চাই বাট সিলেকশন চাই না। সরকার তো একটা নিউট্রাল জায়গায় থাকতে হবে, নিরপেক্ষ জায়গায় থাকতে হবে, সকল দলকে আস্থায় নিয়ে এসে কিন্তু নির্বাচনটা করতে হবে। অন্য থেকে এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না, নির্বাচনও হয় কিনা সন্দেহ, যদি সবাই আমরা ঐক্যবদ্ধ না থাকি, একমত না হই। আরপি সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যেই দলের প্রতীক দিয়ে তাকে নির্বাচন করতে হবে। বিগত দিনে আন্দোলন সংগ্রামে অনেক দল অংশগ্রহণ করেছে যাদের আসলে দলীয় নিবন্ধন এখন তারা এখনো পায় নাই। সেক্ষেত্রে আসলে তাদের অবস্থানটা কি হবে? এটা আসলে আমরা মনে করি একটা গুড ডিসিশন এই ইলেকশন কমিশনের। কারণ এটা এই জন্যই ভালো, আমরা বলেছি যে কিছু কিছু দল আছে, ধরুন সাংগঠনিক অবস্থা কিছু নাই, একটা সাইনবোর্ড আছে, আরেক দলের কলে বসে এমপি হওয়ার স্বপ্ন দেখে, কারো পেটে গিয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখে, বুঝেন নাই? তো এরা আসলে পরিবেশটা নষ্ট করে। তো এদের জন্য মানে এই সিদ্ধান্তটা আমি মনে করি নির্বাচন কমিশন একটা বেস্ট সিদ্ধান্ত, যে জোটও করলে নিজ মার্কায় নির্বাচন করো। এই যে আরেক বড় দলের মার্কা নিয়ে মানে ওই শর্টকাট ওয়েতে রেডিমেড এমপি হওয়ার যে চিন্তা, এই চিন্তাটা অনেকটাই ফিকে হয়ে যাবে। আরেকদিকে প্রত্যেকটা দলের তখন একটা টেন্ডেন্সি থাকবে যে না আমার দলকে বড় করতে হবে, আমার মার্কাকে পরিচিত করতে হবে, এলাকায় কাজ করতে হবে জনগণকে নিয়ে, নাহলে তো জনগণ আমাকে খাবে না। তো এটা নাম সর্বস্ব যে দলগুলো রয়েছে তাদের জন্য একটা অ্যালার্মিং এবং সামগ্রিকভাবে দেশের জন্য ভালো। আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি যে জোট হলে অবশ্যই নিজ নিজ মার্কায়, যেমন আমরা বলেছি যে আমাদের যদি জোটও হয় আমরা ট্র্যাক মার্কা নিয়ে ইলেকশন করবো ইনশাআল্লাহ। আমাদের যে গণ অধিকারের মার্কা, আমরা অন্য কোনো দলের মার্কা নিয়ে আমাদের ইলেকশন করার ইচ্ছা নেই। এবং আমরা আমাদের যে সক্ষমতা এবং আমাদের যে নির্বাচনী এখন পর্যন্ত মোটা দাগে আমাদের মোটামুটি ধরুন যে অনেক প্রার্থী আছে নিজ নিজ এলাকায় ভালো ফাইট দেওয়ার মতো সক্ষম। তো সেই জায়গায় আমি যেমন আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 2 আমি ট্র্যাক মার্কার ব্যাপক প্রচারণা গণসংযোগ চালাচ্ছি এবং আমি আশাবাদী ইনশাআল্লাহ, আল্লাহ যদি কপালে রাখে আমি ওখান থেকে বের হয়ে আসবো। তো এই জায়গা থেকে আমি মনে করি এই দলীয় মার্কা নিয়ে নিজ মার্কা নিয়ে নির্বাচন করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন ইতিমধ্যে নিয়েছেন এটা বেস্ট। অ্যান্ড যাদের মার্কা নাই অ্যান্ড তাদের বিষয়টা আসলে ইলেকশন কমিশন ভিন্ন কোনো ওখানে ওয়ে রাখছে কিনা, যারা কী বলে নিবন্ধন পায় নাই তারা যদি জোট করে তাদের বিষয়ে কি, এটা আমরা ভেবেছি এবং আমাদের সাথে খুব শীঘ্রই হয়তো আমরা 1 সপ্তাহ 2-1 দিনের মধ্যে ইলেকশন কমিশনের সাথে বসবো। তো এখানে এই বিষয়টা আমরা তুলবো যে যাদের নিবন্ধন নাই, তারা তো মার্কাও নাই, তো তারা আসলে কী করবে, তো এই বিষয়ে তাদের ব্যাখ্যাটা কি, এটা হয়তো জানলে আমরা আসলে বুঝবো যে তাদের কি ভিন্ন কোনো ব্যাখ্যা আছে কিনা বা এই বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্ত আছে কিনা। এই সাম্প্রতিক সময় আরেকটি কথা খুব বেশি ভাইরাল হয়েছে, সেটা হলো প্রায় 8 জন উপদেষ্টার সুনির্দিষ্ট অভিযোগের একটা মানে ঘুষ বাণিজ্যের একটা এটা ওই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব আপনার সাত্তার সাহেব এই বক্তব্যটা দিয়েছেন। তো এটার পরে আবার দেখলাম বিএনপি আনুষ্ঠানিকভাবে তার এই বক্তব্যকে তাদের দলীয় বক্তব্য না, এটা স্টেটমেন্ট দিয়েছে, এটা ব্যক্তিগত বক্তব্য। এখন সাত্তার সাহেব বলতে পারবে আসলে তার কাছে কোন কোন উপদেষ্টার মানে এরকম তথ্য আছে বা ডাটা আছে, সেটা বললে জাতির সামনে আমি মনে করি তার উচিত প্রকাশ করা, যেহেতু তিনি ইতিমধ্যে এটা বলেছেন মিডিয়াতে যে 8 জন উপদেষ্টার দুর্নীতির তথ্য তার কাছে আছে। তো এটা প্রকাশ করলে দেশ ও জাতির জন্য মঙ্গল কল্যাণ, মানুষও জানুক। সরকারও ওনাকে আহ্বান জানিয়েছেন যে আপনার কাছে তথ্য থাকলে যাতে সরকারকে সহযোগিতা করেন। তো এখন পর্যন্ত তিনি বলেন নাই, আমি আহ্বান জানাবো সাত্তার সাহেবকে, তার কাছে যদি এরকম সঠিক তথ্য থেকে থাকে জাতির উদ্দেশ্যে সেটা প্রকাশ করে দেওয়া হয়।
যাতে জানুক, কারণ দুর্নীতির বিরুদ্ধে তো আমাদের অবস্থান। তো দুর্নীতিবাজ কোনো অ্যাডভাইজার দেশ চালাবে, চেয়ারে বসে থাকবে, এটা আমরা তো মেনে নিতে চাই না। তো ওনার উচিত হবে এটাকে খোলাসা করে প্রকাশ করা। আপনি দুর্নীতির বিরুদ্ধে সবাই জিরো টলারেন্স, সবগুলো দলই তাদের বক্তব্যে সে কথাগুলো বলছে। সাম্প্রতিক সময় দেখলাম যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম একটা ভূমি হলো সাদা পাথর। সেই সাদা পাথর এখন আর কোনো পাথর নেই। ইতিমধ্যে একটি দলের কিছু লোককে সেখানে বহিষ্কারও করা হয়েছে। এই যে এইটার যে প্রাকৃতিক পরিবেশ যে নষ্ট হলো আমাদের, এটা আসলে একটা কীভাবে এটাকে এটা তো আসলে 5ই আগস্টের পরেই লুটপাট শুরু হয়েছে। খালি পাথর না, পাথর বালু থেকে শুরু করে মাটি পর্যন্ত কেউ খেয়ে ফেলছে। তো এই লুটপাট দুর্নীতি এটা তো আসলে কী বলবো, আমাদের এটা মারাত্মক একটা রূপ নিয়েছে। যেখানে 5ই আগস্টের পরে আমাদের আসলে ভিন্ন চিত্র দেখার কথা, সেখানে আমরা আওয়ামী লীগের আমলে যেভাবে লুটপাট হয়েছে ঠিক একই চিত্র দেখতে পাচ্ছি অনেক জায়গায়। তো এখানে এটা আমাদের বিএনপির নেতাকর্মীরাই সবচাইতে বেশি মানে জড়িত বিভিন্ন জায়গায়। অন্যান্য দলগুলোরও নিউজ আমরা দেখতে পাচ্ছি। এই যে সিলেটের সাদা পাথরের যে বিষয়টা বলেন, প্রথম আলোতে দেখলাম বিএনপি, জামাত, এনসিপি মিলেমিশে পাথর লুট করছে, এরকমই হেডলাইনটা দিস। তাহলে তো এটা কিন্তু প্রথম আলোতে আছে, আপনারা গুগল সার্চ করলেই পাবেন। তো লুটপাটের জায়গায় যদি এরকম মিলেমিশে খাই তাহলে তো সমস্যা। একটা বিষয় আজকে যা দেখলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর বলেছেন যে বিদ্যমান যে ব্যবস্থা, এই ব্যবস্থায় যে আসলে নির্বাচনটা আবার হয় একইভাবে, সেটা আসলে এক ধরনের ফেসিজম কায়েম করবে। এটা তো ট্রু। দীর্ঘ সংস্কার আপনারা দীর্ঘ আন্দোলন করলেন, এটার কি কোনো আউটপুট আসবে বা আসবে না, এরকম কোনো আশঙ্কা আছে? বিদ্যমান সিস্টেমে ইলেকশন হলে তো আর এত মানুষের জীবন দেওয়া, রক্ত দেওয়া তো দরকার ছিল না। আমরা তো নতুন সিস্টেম বা নতুন মাধ্যম, নতুন আপনার কি বলে নিয়মের মানে অধীনে বা নতুন সিস্টেমের মাধ্যমেই নির্বাচন চাই। বিগত সিস্টেম হলে তো ওই হাসিনা মার্কা নির্বাচন হবে। তো সেই জায়গা থেকে আমরা বলেছি, এখন যেহেতু জুলাই সনদ হয় নাই, এটা হবে সামনে হয়তো, বা এটা আমরা এই জায়গাতে আমরা ছাড় দেবো না আর কি। জুলাই সনদের মাধ্যমে যাতে আগামী নির্বাচন হয়, এই জুলাই সনদে আমাদের যে আলোচনা এতদিন হয়েছে ঐক্যমত্য কমিশনে, এটার বাস্তব প্রতিফলন থাকে, এ বিষয়ে আমরা এখন অনড় অবস্থানে আছি আর কি। এবার একটু আসি আপনার নির্বাচনী এলাকা নিয়ে। আপনার আসলে ঠাকুরগাঁও 2 থেকে নির্বাচন করবো, যেটা আমরা আলোচনা শুনছিলাম যে দীর্ঘদিন যাবত এই আসনটা আসলে আওয়ামী লীগের দখলেই ছিল। তো এই যে আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করবে না, বাট এখানে আপনি আসলে একজন নবীন প্রার্থী হিসাবে, রাজনীতি করার অনেক দিন, বাট নির্বাচনে, জাতীয় নির্বাচনে আপনার প্রথম অংশগ্রহণ, এটাকে আসলে কীভাবে আপনি দেখছেন, বা এটাকে আপনার কোর্টে নিয়ে আসার কি ফর্মুলা আপনার কাছে? আমার নির্বাচনী এলাকা একবারেই সীমান্তবর্তী একটা এলাকা, আপনার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি টু হরিপুর, রানীশঙ্কেল উপজেলা, 2টো ইউনিয়ন, টোটাল 16টা ইউনিয়ন নিয়ে আমার নির্বাচনী এলাকা। এখানে বিগত সময়ে দীর্ঘদিন আওয়ামী লীগের একক একটা আধিপত্য ছিল। আবার এখানে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার হিন্দু সম্প্রদায়ের। তো সব মিলিয়ে এখানে ধরেন যে আমি নবীন প্রার্থী হিসাবে এখন পর্যন্ত এলাকায় অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছি। প্রায় 2-250 মসজিদ, মাদ্রাসা, মন্দির, কাঁচা রাস্তা পাকাকরণ এই 1 বছরে সরকারের যে এলজিআরডি ডিপার্টমেন্ট, অন্যান্য সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আমি ব্যক্তি উদ্যোগেও অনেক কাজ করেছি, অনেক মসজিদও করেছি, এবং আমার এই উন্নয়নমূলক কাজ চলমান। জনগণ আসলে ইতিমধ্যে আমাকে নিয়ে ব্যাপক আশাবাদী। জনগণের বক্তব্য একটাই, যে বিগত সময়ে যিনি এমপি ছিলেন, টানা বোধহয় 6-7 বারের এমপি আমাদের 40 বছর ধরে, তো তিনি এমপি থাকা অবস্থায় আমার এলাকার এখনও প্রায় 70 থেকে 80 রাস্তা কাঁচা, বর্ষাকালে হাঁটা যায় না। এই যে একটা অবস্থা, এখন তারা দেখতে পাচ্ছে যে ফারুক সাহেব ইয়াং লিডার, সে মাত্র আসছে, এবার নির্বাচন করবে, তো সে এখনও এমপি মন্ত্রী হয় নাই, মানে না হয়ে যদি এত কাজ করে, তাহলে আল্লাহর রহমতে সে যদি আগামীতে ইলেকশন করে যদি ইলেক্টেড হয়, জনগণের সমর্থন নিয়ে যদি নির্বাচিত হয়, তাহলে তো এলাকাটা আমূল পরিবর্তন আসবে। আমি এটা প্রকাশ্যে বলছি যে আমি এখনও কিছুই হই নাই, এমপিও না, মন্ত্রীও না, তারপরেও আপনাদের কল্যাণে যেভাবে ভূমিকা রাখছি, কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের দোয়া, সহযোগিতা এবং ভোটিং পাওয়ারের মাধ্যমে যদি নির্বাচিত হতে পারি, তাহলে এই এলাকার চেহারা পাল্টে দেবো। আমার তো দুর্নীতি বা লুটপাট করার কোনো ইচ্ছা নাই ভাই, থাকলে তো এখনই পারতাম। এই যে কোটি কোটি টাকার কাজ করতেছি, এক একটা রাস্তা ধরেন যে 1.5 কোটি 2 কোটি টাকা বাজেট বরাদ্দ, একটা মসজিদে 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা পর্যন্ত, এটা মন্দিরে এরকম বাজেট, আগেকারও নেতারা এরকম বাজেট নিয়ে গেছে। আমি এবার সব ওপেন করে দিয়েছি, যেখানে 10 লাখ টাকা বরাদ্দ, 10 লাখ টাকার বরাদ্দপত্র একবারে মিটিং করে, প্রোগ্রাম করে, শত শত হাজার হাজার জনতার সামনে আমি মানে এই যে হ্যান্ড ওভার করতেছি, যাতে ওরা বুঝতে পারে। তো এই জায়গা থেকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই জিনিসটা আমি নিশ্চিত করতেছি। আমার এলাকা নিয়ে আমার একটা মানে ধরেন যে পরিকল্পনা আছে, রোডম্যাপ আছে, এই এলাকাটাকে আমি কিভাবে তুলে নিয়ে আসব। কারণ বিগত সময়ে সবচাইতে বঞ্চিত, অবহেলিত আমার নির্বাচনী এলাকা, আবার উত্তরবঙ্গ হিসাবে আরও বেশি অবহেলিত। তো
তো সেই জায়গা থেকে আমার এই এলাকাকে অর্থনৈতিকভাবে ডেভেলপ করা, অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া, এটাও একটা আমার চিন্তা আছে। স্বাস্থ্য খাতে মারাত্মকভাবে আমাদের একটা খারাপ অবস্থা, কারণ আমাদের যে উপজেলা হাসপাতালগুলো রয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্স একবারেই বাজে অবস্থা, ডাক্তার নাই, চিকিৎসা হয় না। কারণ আমি বলেছি যে আমাদের এই যে চিকিৎসা সেবা এতটা অবহেলিত বাংলাদেশে সামগ্রিকভাবে, এটার অন্যতম একটা কারণ এদেশের নেতারা কখনো দেশে চিকিৎসা নেয় না। আজকে যদি একটা আইন থাকে প্রত্যেকটা জনপ্রতিনিধি তার নিজ নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নেবে, দেখবেন আপনার এই উপজেলা হাসপাতাল এটা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের মতো হয়ে যাবে। কারণ যখন এমপি সাহেব চিন্তা করবে, আরে আমার তো জ্বর হলে আমাকে এখানেই ট্রিটমেন্ট দিতে হবে, ও সবার আগে এটাকে অর্ডার করবে, ঠিক করে সব এটারে ভালো যন্ত্রপাতি নিয়ে আসো, ডাক্তার নিয়ে আসো, ঠিক কি না? এখন কি হয়, এমপি সাহেবের সামান্য জ্বর হলে চলে যায় সিঙ্গাপুর, এমপির বইয়ের কাশি হলে পাঠাই দেয় আমেরিকা, এমপির ছেলের সামান্য, এমপি কেন, চেয়ারম্যান, মেম্বার, এরাও এখন বিদেশে চলে যায়। তো এদের তো ওই হাসপাতাল নিয়ে মানে মাথা ব্যথা থাকবে না। তো এই জন্য আমি বলেছি এই বিষয়টা আমরা নিশ্চিত করব। আপনি আসলে ইয়াং প্রার্থী হিসেবে এই যে তরুণদের নিয়ে কি ভাবনা করছেন? কি তরুণদের নিয়ে আমার একবার একগুচ্ছ পরিকল্পনা আছে। আমার এলাকা সীমান্তবর্তী এলাকায় মাদকে একসময় সয়লাভ ছিল। আমি ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। অনেকটাই আমরা এই এক বছরে মাদকের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এটা কমে নিয়ে আসছি। নিয়মিত বিজিবি পুলিশের টহল চলছে, মাদক দেখা মাত্রই জিরো টলারেন্স। তারপরে আমাদের ইয়াংদের নিয়ে ধরেন যে আমাদের কর্মসংস্থানের চিন্তা আছে, যেহেতু আমাদের এলাকার অধিকাংশ ছেলেপেলে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন করেও বেকার। এদের নিয়ে যদি আমরা বেশ কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি আমাদের এলাকায়, তো সেটাও আমাদের একটা পরিকল্পনা আছে। সরকারিভাবে এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে। হিমাগার হতে পারে, কোল্ড স্টোরেজ হতে পারে, এরকম নানা রকম যে কৃষিভিত্তিক আমাদের বেশ কিছু চিন্তা। হ্যাঁ, শুধুমাত্র চাকরির পিছনে দৌড়ানো না, আমরা এদেরকে যাতে যদি এদেরকে ভোকেশনাল বা কারিগরি ট্রেনিং, কৃষিভিত্তিক ট্রেনিং দিয়ে এদেরকে যদি ক্ষুদ্র উদ্যোক্তাও বানাতে পারি। এখন তো ছোট ছোট অনেক মানে উদ্যোক্তাদের সুযোগ তৈরি হয়েছে, যে একটা ছোট পুকুর দিয়ে একজনকে কৃষি খামার, সে ওখানে উপরে হাঁস মুরগি চাষাবাদও করতে পারবে, নিচে মাছ। এভাবে কিন্তু অনেক যুবক লক্ষ লক্ষ টাকা ইনকাম করে প্রতি মাসে। একজনকে 2টা গরু দিয়ে একটা মনে করেন যে গরু খামার তাকে সুযোগ করে দেওয়া যেতে পারে। তো এরকম নানামুখী আমাদের চিন্তা আছে আমার এলাকা নিয়ে ইনশাআল্লাহ। ফারুক ভাই, আমি আসলে শেষের দিকে চলে আসছি। আপনার একটু একটা প্রশ্ন করতে চাই শেষ, সেটা হলো আপনি আসলে এই 2018 কি 18 যে সময় আন্দোলন শুরু হয়, ছাত্র অবস্থা থেকে আসলে আন্দোলন শুরু করেছেন, দীর্ঘদিন আপনি আপনার দলীয় প্রধানের সাথেই আন্দোলন করেছেন, ডাকসুতে নির্বাচন করেছেন। একটা সময় আসলে তাদের কাছ থেকে আপনি অন্য জায়গায় চলে গিয়েছেন, আবার সেখানে ফেরত আসছেন। এই যে ফেরার, চলে যাওয়া, ফিরে আসা, এটার ভিতরে কোনো কি না না, যাই হোক, এটা আমাদের একটা ধরেন যে দলীয় বিষয় থেকে বা ধরেন যে কিছু মান অভিমান বলতে পারেন, বা ধরেন যে আছে না একটা পরিবারেও তো অনেক কিছু হয়, সেই জায়গা থেকে আমরা আলাদাভাবে পথ চলছে কিছুদিন। বাট আমরা কিন্তু আসলে অন্য দলে যাই নাই যে আমরা এই গণ অধিকার ছেড়ে আরেক দল করছি বা ভিন্ন দল না। আমি গণ অধিকার ছেড়ে মানে আরেক জায়গাতে যাই না, আমরা গণ অধিকারই করছি, হয়তো আলাদা পার্টি বা আলাদা লাইনে আমরা কাজ করছি আলাদাভাবে। বাট আমরা যখন আবার দেখলাম যে না, এখন দেশ ও জাতির প্রয়োজনে গণ অধিকারকে ঐক্যবদ্ধ করতে হবে, একসাথে কাজ করতে হবে দেশের কল্যাণে, আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে গেছি। দুটো ব্যানারকে আমরা একটা ব্যানারে পরিণত করেছি, এই আর কি। এটা আসলে ভিন্ন কোনো এখানে। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আবার ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আপনারা জানেন আমরা অনুষ্ঠান আলোচনা করে থেকে রাজনীতির বর্তমান বিভিন্ন ইস্যু নিয়ে। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি এবং দলীয় মুখপাত্র, একই সাথে ঠাকুরগাঁও 2 আসনের মনোনীত প্রার্থী জনাব ফারুক হাসান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।